একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের যোগজীকরণ অধ্যায়ের শেষ অনুশীলনী 10.7 আলোচনা করব। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী, কারণ আমরা যে যোগজীকরণ শিখলাম তার প্রয়োগ এই অনুশীলনীতে রয়েছে। আর এ সংক্রান্ত অনেকগুলো এমসিকিউ আমাদের এসে থাকে এবং সেই সাথে একটি সিকিউ কোয়েশ্চেন তো অবশ্যই এই চ্যাপ্টার থেকে হবে। এবং 10.7 থেকেই তোমরা 6 মার্কস বা 7 মার্কস কমন পেতে পারো। সেই অর্থে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ অনুশীলনী। আমি সেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে যোগজীকরণ এই যে সূত্রটার সাথে পরিচিত হয়েছি, এই সূত্রটার আমরা একটি জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছিলাম। ওকে, এই জ্যামিতিক এটা দ্বারা কি বোঝানো হয় তার আমি একটি জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছিলাম। যোগজীকরণের মূল উদ্দেশ্যই অ্যাকচুয়ালি বিভিন্ন অংশের ক্ষেত্রফল, আয়তন এগুলো নির্ণয় করার। আমরা যে বস্তুগুলো বা যে ক্ষেত্রগুলো সুন্দর আকৃতির সেগুলোর আমরা ক্ষেত্রফল বীজগাণিতিকভাবে নির্ণয় করতে পারি, কিন্তু এমন এমন কিছু ক্ষেত্র আছে যেগুলো আমরা নির্ণয় করতে পারবো না। সেই কারণে আমরা ক্যালকুলাসের অবশ্যই হেল্প নেব এবং এই দক্ষতার সহিত আমরা সেই কাজগুলো করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে জ্যামিতিক ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা দেখো। এইরকম আমরা একটা চিত্র দিয়েছিলাম যে এটা যদি আমাদের অক্ষ হয়, এটা যদি আমাদের একটি অক্ষ হয় আর একটি যদি আমাদের বক্ররেখা থাকে, ওকে, এটা যদি আমাদের y = fx রেখা হয়, তাহলে এই বক্ররেখা এবং y অক্ষের সমান্তরাল দুইটি রেখা, এটা একটি x = a রেখা এবং আর একটি আমরা রেখা গ্রহণ করলাম x = b রেখা। তাহলে এই যে দেখো, আর এটা এই রেখাটাও কিন্তু আমাদের কাছে আছে, এটা হলো y = 0 রেখা। তার মানে চারদিকে চারটি রেখা আছে। এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের এই নির্দিষ্ট যোগজ দ্বারা প্রকাশিত হবে। অর্থাৎ এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল এই নির্দিষ্ট যোগজ দ্বারা প্রকাশিত হয়। তার চারদিকে, একদিকে কি আছে, একদিকে এক্স অক্ষ আছে, একদিকে এক্স অক্ষের প্যারালাল, অপরদিকে y অক্ষের প্যারালাল, অপরদিকে y অক্ষের প্যারালাল এবং একদিকে বক্ররেখা। তা এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্দিষ্ট যোগজ। তো আমরা যদি এই এলাকাটার নাম যদি কত a, অর্থাৎ এরিয়াটা যদি a হয়, তাহলে আমরা বলতে পারি যে a = এত। ওকে, তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। আমরা তাহলে ভালো করে সূত্রগুলো দিয়ে দেই। প্রয়োজনীয় সূত্রগুলো আমি দিচ্ছি। 1 নম্বরে y = fx বক্ররেখা, তারপরে x = a, x = b রেখা এবং x অক্ষ অঙ্কে এভাবেও থাকতে পারে y = 0 রেখা। ঠিক আছে, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমাদের? ক্ষেত্রফল a = চলে আসবে আমাদের a to b fx। এইখানে আমরা সূত্রটা এভাবে দেখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সূত্রটা আমরা এভাবে প্রাথমিকভাবে লিখি y dx। এখানে y মিন্স আমাদের ফাংশনটা যেহেতু y = fx y, আর এটাকে তোমরা এভাবেও লিখতে পারো যদি চাও, যে আমি এভাবে লিখবো b fx dx। ঠিক আছে, তাহলে এই যে আমি যে সূত্র দিলাম এবং তার ক্ষেত্রফলটা আমি তোমাদেরকে শো করলাম, সেটা দেখো। আমরা কয়েকটি আরো সূত্র দিব
এবার যদি সবসময় আমাদের ফাংশন এভাবে থাকবে না, ফাংশনটা অন্যভাবেও থাকতে পারে, অর্থাৎ এভাবে যদি থাকে তখন আমরা কি করব সেটা একটু দেখো। ফাংশনটা যদি আমাদের এদিকে যদি হয়, এইরকম যদি হয় একটু, আর আমাদের যদি প্যারালাল রেখা থাকে এইরকম যদি থাকে, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল সি রেখা, আর এটা হলো y ইকুয়াল ডি রেখা, এবং ফাংশনটা হচ্ছে আমাদের x ইকুয়াল কত এফ ওয়াই। এই ফাংশনটি আমরা এই ফাংশনটিকে মিন করেছি। তাহলে এই শেডেড এরিয়াটা আমরা এইটা বের করতে যাব। এই এরিয়াটাকে আমরা যদি এবার এটাও এ ধরলাম, কোনো সমস্যা নেই। এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে x ইকুয়াল 0 রেখা, তার মানে ওয়াই অক্ষ। এখানে আমি মূলবিন্দু চিহ্নিত করে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ওই এরিয়াটা একরকম, এটা এরিয়া একরকম, আমাদেরকে দুটোই শিখতে হবে। তার কারণ আমরা যখন ফাংশন যদি শুধু একটাতেই অভ্যস্ত থাকি তাহলে অনেক প্রবলেম আছে যেগুলো এভাবে করতে আমাদের ঝামেলা হবে, এভাবে করতে সুবিধা হবে। সেই কারণেই দুটোই আমাদের শিখতে হবে। তাহলে আমাদের আমি বলে দিচ্ছি এক্স ইকুয়াল এফ ওয়াই বক্ররেখা, আর তারপরে y ইকুয়াল সি, y ইকুয়াল ডি, এবং y অক্ষ y অক্ষ মানে হচ্ছে x ইকুয়াল 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এ ইকুয়াল আমাদের কত থাকবে? তাহলে আমাদের এখানে লোয়ার লিমিট আমরা আগেই শিখেছি যে লোয়ার লিমিট আমাদের কত, সি থেকে শুরু হলো আর ডি তে শেষ হলো, আর ফাংশনটা আমাদের কত হবে এক্স ডিওয়াই। ওকে, এইভাবে আমরা প্রাথমিক পর্যায়ে লিখতে পারি। যেহেতু আমাদের বক্ররেখাটা এক্স দিয়ে এবং ওয়াই এর ফাংশন এটা একটি, তো এটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি যে সি টু ডি, এখানে আমরা লিখতে পারি কত এফ ওয়াই ডিওয়াই। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা বেশি সূত্র দেব না, আর একটি সূত্র আমরা দেব। প্রথম সূত্রটিকে আমি এরেজ করব। তোমরা দেখো প্রথম সূত্রটাকে তোমরা ইতোমধ্যে হয়তো লিখে ফেলেছ। আমি এই জায়গায় তোমাদেরকে তৃতীয় সূত্র একটি দেব। এবার যদি বক্ররেখা আমাদের দুটি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সেটা দেখো। আচ্ছা, বক্ররেখা যদি আমাদের দুটি থাকে, আগেরটা নয়, সবই আছে আমাদের অন্যরকম। ওকে, আমাদের বক্ররেখা যদি দুটি থাকে, এই টাইপের একটা আর মনে করো এই টাইপের একটা। ওকে, রেখা ঠিক আছে। এটা আমাদের একটি বক্ররেখা হচ্ছে y1 ইকুয়াল এফ x1 আমরা দিলাম, বা f1 আমরা দিলাম, আর এটা দিলাম আমরা y2 ইকুয়াল f2 x। আমরা দুটি বক্ররেখা গ্রহণ করলাম প্রিয় শিক্ষার্থী। সেক্ষেত্রে দুটো বক্ররেখার মধ্যবর্তী যে এই এলাকাটুকু আমরা চাচ্ছি, এই এলাকাটুকু। ওকে, এই এলাকাটুকু। ওকে, এই এলাকাটুকু কিন্তু নয়। তো এক্ষেত্রে যদি আমরা এই রেখাটি, এই এলাকাটুকু যদি চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম y1 দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করলে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমরা ক্ষেত্রফলটা পাবো, আর দ্বিতীয় বক্ররেখা দিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এখান থেকে শুরু করে এই এলাকাটুকু পাবো। তার মানে দুটোর মধ্যে যদি আমরা কি করি, ডিফারেন্স করি, তাহলে আমরা মধ্যবর্তী অংশটুকু পেয়ে যাব। তো সেই জন্য আমরা বলতেছি যে y1 ইকুয়াল f1 x ও y2 ইকুয়াল f2 x বক্ররেখা, এবং x ইকুয়াল a ও x ইকুয়াল b রেখা দ্বারা
আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটাকে এ নামকরণ করে দিলাম, এরিয়া, যেহেতু এরিয়া ইকুয়াল, তাহলে এক্ষেত্রে আমাদের লিমিট আগের মতোই থাকবে, a টু বি, এখানে আমাদের হবে y1 মাইনাস y2 dx। ওকে, প্রিয় শিক্ষার্থী, কেন আমরা বিয়োগটা করলাম? বড়টা থেকে ছোটটা ক্ষেত্রফল আমাদের পজিটিভ আসবে। তো কোনো কারণে যদি আমরা ছবি গেস করতে না পারি, ক্ষেত্রফল যদি নেগেটিভও এসে যায়, অনেক সময় আমরা এমসিকিউ এর সমাধান করতে গিয়ে ছবি না এঁকেও আমরা কাজটা করি। তো ক্ষেত্রফল যদি নেগেটিভ আসে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা বুঝতে হয়তো পারছো না যে কোনটার ক্ষেত্রফল বড় হবে আর কোনটার ক্ষেত্রফল ছোট হবে। সেই কারণেই তোমাদের ক্ষেত্রফল হয়তো সিমিংলি নেগেটিভ আসতে পারে, কিন্তু আমরা সবাই জানি ক্ষেত্রফল নেগেটিভ হবে না। সেক্ষেত্রে তোমরা পজিটিভ মানটাকে রেজাল্ট হিসেবে গ্রহণ করবা। কিন্তু আর এক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই বড় থেকে ছোটটাকে বিয়োগ দেখাবো। যদিও আমরা y1 ইকুয়াল মাইনাস y2 দেখাইলাম, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে y2 এর সামনে আসতে পারে, অর্থাৎ যেটি বড় হবে সেটিকে সামনে দিবেন। এই তাহলে আমরা তিনটি সূত্র দিলাম, আর সবগুলোই অলমোস্ট সেম। আর এখানে বিয়োগ হওয়ার কারণ হচ্ছে, আমি যদি প্রথমে যদি এই y1 দিয়ে যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমি দেখাচ্ছি যে y1 দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করলে আমি এই পুরো এলাকাটুকু পাচ্ছি, এই যে বড় এলাকাটুকু পাচ্ছি। ওকে, এই যে বড় এলাকাটুকু পাচ্ছি, y1 মানে কি এই বড় ক্ষেত্রফল পুরোটাই। আবার যখন y2 দিয়ে যখন পাবো, তখন আমি শুধু এইটুকু ক্ষেত্রফল পাবো। এই যে আমি উল্টো পাশে রেখা দিয়ে দেখিয়ে দিলাম, এই যে এটুকু পেলাম। তাহলে আমি তো চেয়েছি দুটো কার্ভের মধ্যবর্তী অঞ্চল, তাহলে মধ্যবর্তী অঞ্চল মানে কি বড় ক্ষেত্রফলটা থেকে এই ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দেওয়া। সেই কারণে আমরা এই বিষয়টি এভাবে লিখেছি। তো এই হলো আমাদের সূত্র, অত্যন্ত সাদামাটা সূত্র, কিন্তু এগুলো দিয়েই আমরা অতীব গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রথমে কিছু সহজ সরল বিষয় তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কেননা এমসিকিউতে প্রতিনিয়তই 2-3টি এরকম এমসিকিউ এর তোমরা সম্মুখীন হবা। তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো কিভাবে তোমরা বিষয়গুলো সমাধান করবা। প্রিয় শিক্ষার্থী, আমি একটি কোয়েশ্চেন তুলে ধরলাম যে y ইকুয়াল 3x রেখা ও x ইকুয়াল টু এত ও এত রেখা এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থী, তো আমি একটি সহজ সরল জিনিস নিয়েছি, y ইকুয়াল 3x রেখা, x ইকুয়াল 2 রেখা এবং x অক্ষ। আমরা কিন্তু সূত্রে তিনটা জিনিস দেখি, চারটা জিনিসের কথা বলেছি, একটি x অক্ষের কথা বলেছি। তো সূত্র আমরা চারটা দিয়েছি, এখানে তিনটা জিনিসের উপস্থিত আছে, অর্থাৎ দুইটি রেখা এবং একটি x অক্ষ, তিনটি জিনিসের উপস্থিতি, আর সূত্রের উপস্থিতি ছিল চারটির। তো সবসময় যে চারটি লাগবে এমন কোনো কথা না। আমরা এই অঙ্কগুলো সলিউশন করার জন্য একটা চিত্র ডিজাইন করার চেষ্টা করব। একটা রাফ ফিগার ডিজাইন না করলে অঙ্কটা সমাধান করা কিন্তু ডিফিকাল্ট। সেই কারণেই এই অঙ্কগুলোর জন্য তোমাদের চিত্রটা ম্যান্ডেটরি, চিত্র একটা দিয়ে দেবেন। তো আমরা একটি অক্ষ দিচ্ছি, প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা একটি অক্ষ দিলাম, আর এই ছবি নিয়ে খুব বেশি ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ শুধু আমাদের বিষয়টা এসুম করতে পারলেই হবে, একটা রাফ ফিগার দিতে হবে তোমাদের অবশ্যই। এখন আমাদের কথা হলো এই রেখাটি কেমন রেখা, এই রেখাটি কেমন রেখা আমরা জানি যেটা y ইকুয়াল mx টাইপের একটি রেখা, y ইকুয়াল mx টাইপের একটি রেখা, y ইকুয়াল mx। এখানে যদি পাশে লিখি তাহলে তোমরা কম্পেয়ারটা দেখতে পারবা 3x। ওকে, তার মানে
এই রেখাটা অবশ্যই আমরা সরল রেখায় পড়েছি, এটা একটা মূলবিন্দুগামী রেখা। মূলবিন্দুগামী রেখা, তাহলে এটাও মূলবিন্দুগামী রেখা হবে। এবং জানি যে রেখাগুলির ঢাল পজিটিভ সেগুলো সূক্ষ্মকোণ তৈরি করে, যেগুলো সূক্ষ্মকোণ তৈরি করে তাদের ঢাল পজিটিভ, উল্টোভাবে বলা যায়। তাহলে এটা যেহেতু ঢাল পজিটিভ, এটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে এবং মূলবিন্দুগামী। সুতরাং আমরা এক্ষেত্রে মূলবিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে এমন একটি রেখা এঁকে ফেলি। ওকে, তাহলে আমরা এমন একটি, যদিও বা এটা 45 ডিগ্রি নয়, আমরা আরেকটু হাইট করে আঁকি, তোমরা আবার প্রশ্ন। ওকে, এই যে আমি একটি রেখা এঁকে ফেললাম, দিস ইজ y ইকুয়াল 3x রেখা। এটা কিন্তু এক্সাক্ট অবশ্যই নয়, সবাই স্বীকার করবে, আমিও বলে নিয়েছি যে এটা এক্সাক্ট নয়, y ইকুয়াল 3x রেখা। তাহলে এই রেখার বিষয়টি চলে গেল। এখন x ইকুয়াল 2 রেখাটি কত? ওকে, আমরা এখানে ঘর দিয়ে নিলাম, 1 ঘর 2 ঘর, এই যে x ইকুয়াল 2, এটা হলো 2। তাহলে এক্ষেত্রে আমরা একটি রেখা আঁকি। ওকে, আমরা একটি রেখা এঁকে নেই। এটা 2 পয়েন্ট ছিল, রেখাটা এঁকে নাও। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটাই হচ্ছে x ইকুয়াল 2 রেখা। এখন আর x অক্ষ তোমরা বুঝতেই পারছো, দিস ইজ x অক্ষ, এটা y ইকুয়াল 0 রেখা। ওকে, তাহলে আমাদের প্রশ্নে যে এলাকাটুকুর কথা বলা হয়েছে সেই এলাকা কোনটি? সেই এলাকা হচ্ছে এই যে আমাদের y ইকুয়াল 3x রেখা, x ইকুয়াল 2 রেখা এবং x অক্ষ। তাহলে আমরা এলাকা পাচ্ছি এই এলাকাটা। ওকে, এই এলাকাটার ক্ষেত্রফল আমরা বের করব প্রিয় শিক্ষার্থী। ওকে, তো এই এলাকার ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। এখন অরিজিনাল চিত্রের সাথে আমরা মিলিয়ে নেই বিষয়টা কেমন। আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা আমরা এমন দিয়েছিলাম, আর যদি আমরা কম্পেয়ারটা যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা সূত্রটা দিয়েছিলাম এমন, এটা ছিল y অক্ষ, এইরকম একটি আমরা কার্ভ দেখেছিলাম, এইরকম একটি দিয়েছিলাম, এটা হলো x ইকুয়াল a, দিস ইজ x ইকুয়াল b রেখা। এই এলাকাটার কথা আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী। ওকে, এখন এক্ষেত্রে তুমি কি করে মেলাবা ওই চারটির সাথে? এখানে আছে 3টি, কিন্তু তোমাকে ওই চারটির সাথেই তোমাকে সাদৃশ্যতা দেখাতে হবে। ওকে, তাহলে সাদৃশ্যতা যদি আমরা দেখাতে চাই, এটা অবশ্যই একটি রেখা। তাহলে এই রেখাটা তোমরা কি মনে করো? এই রেখাটাই হচ্ছে x ইকুয়াল 0 রেখা অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে লোয়ার লিমিট যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তার মানে আমাদের এলাকাটা শুরু হয়েছে x ইকুয়াল 0 রেখা থেকে। আমরা বলতে পারি যে হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ x ইকুয়াল 0 রেখা থেকে শুরু হয়েছে এবং শেষটা কোথায় হয়েছে? শেষটা হয়েছে আমাদের x ইকুয়াল 2 রেখা থেকে শেষ হয়েছে। তার মানে আমাদের লিমিট কত হচ্ছে? 0 থেকে 2। ওকে, আর বাকিটা তো তোমাদের সেই পরিচিত ইতিহাস, বাকিটা পরিচিত ইতিহাস। এটা ছিল y ইকুয়াল fx, আর বাকি আমাদের y ইকুয়াল 3x, সবই ঠিক আছে। তো এখন আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা যদি এটা যদি নাম্বার যদি পয়েন্ট যদি দিতাম, তাহলে ও এ কত বি, তার মানে নির্ণেয় ক্ষেত্রফল এখানে সীমা তাহলে কত হবে? ওকে, আমরা এঁকে ফেললাম। এগুলো কিন্তু মোটামুটি এমসিকিউ এর জন্য চলে আসে, আমি তোমাদের ডিটেলস বলতেছি কারণ এই জ্ঞানগুলো দিয়েই আমরা কিন্তু এর অন্য সমস্যাগুলো সমাধান করব। সেই কারণেই তোমাদের সাথে এত কথা বলা প্রিয় শিক্ষার্থী। তো আমরা এখন শুরু করি। আমাদের তাহলে শুরু হবে কোথায়? x ইকুয়াল 0 রেখা থেকে, আর শেষ হবে x ইকুয়াল 2 রেখা থেকে। তাহলে আমাদের নির্ণয় এখানে লিখে রাখি যে প্রদত্ত যেহেতু আমরা একটু আনুষ্ঠানিকভাবে করতেছি, প্রদত্ত রেখা আমাদের কত? y ইকুয়াল 3x, তারপরে x ইকুয়াল 2 এবং কত? x অক্ষ। ওকে, সীমা আমরা কত পেয়েছি? সীমা আমরা পেলাম, চিত্র দেখি আমরা এখান থেকে নিলাম 0 আর x ইকুয়াল কত? 2। অতএব ক্ষেত্রফল আমাদের কত প্রিয় শিক্ষার্থী? ক্ষেত্রফল a ইকুয়াল আমাদের কত? তাহলে 0 থেকে 2 y dx, দিস ইজ আমাদের ফর্মুলা। তো এখন y মিনস 3x,
আর তোমরা দিয়ে দাও 0 2 আর y মিন্স 3x dx। তো এখন আমরা 3 তো আমাদের আসলো, ইন্টিগ্রেশন করে ফেলো, এটা হলো x²/2 আর নেক্সট আমরা দিলাম 0 to 2। তো লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, লিমিটিং ভ্যালু বসিয়ে দিলে আমাদের কত আসতেছে 3 মান বসাও, তাহলে 2 × 2² / 2 মাইনাস 0² কত 2। তো আলটিমেটলি 3 × 4 কত এটা 2 আসতেছে, সরি 2 আসতেছে। তো আমরা লিখলাম 6, যেহেতু এটা ক্ষেত্রফল অবশ্যই আমরা বর্গ একক শো করব। এই তার মানে এই বিষয়টা যদি এমসিকিউ হিসেবে আসে, তোমরা জাস্ট একটা পাশে প্রশ্নের কোন একটা গ্যাপে ছবিটা এঁকে নিবা, ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পারবা যে কোনটা তোমার লোয়ার লিমিট হচ্ছে আর কোনটা আপার লিমিট হচ্ছে। তো ছবিটাই তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, এই জন্য এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত জরুরি। আমরা এটা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি তোমাদের প্রশ্ন নেব। প্রশ্নটি হুট করে তোমাদের মধ্যে অনেক অনেক কনফিউশন সৃষ্টি করতে পারে, কিন্তু আমি থাকাতে আর কোনো কনফিউশন ইনশাল্লাহ থাকবে না। ওকে, তোমরা এটা দেখো এবার। কোয়েশ্চেন হচ্ছে y = 4 - x এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই হলো প্রশ্ন, অতি সহজ একটি প্রশ্ন। আমরা এটা এবার করব। তাহলে আমরা চিত্রটাকে, আগের চিত্রটাকে আমরা মুছে ফেলি। ওকে, আচ্ছা, এখন এই ফাংশনটা আমাদের কত সেটা আগে দেখতে হবে যে y = প্রদত্ত রেখা y = 4 মাইনাস পরম মান অফ x। এই ফাংশনটা আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ক্ষেত্র এরিয়াটা আমাদের কোথায় শুরু কোথায় শেষ, কারণ এই অঙ্কের কোনো লিমিট দেওয়া নাই, অর্থাৎ কত থেকে ক্ষেত্রফলটা শুরু হবে আর কততে গিয়ে শেষ হবে, আর শুরু শেষ কিচ্ছু বলা নাই। সেই কারণে এটার চিত্র অঙ্কন তো আরো বেশি জরুরি হয়ে পড়েছে। তো আমরা চিত্রটাকে এখানে ডিজাইন করার চেষ্টা করি। আচ্ছা, আমরা কয়েকটি আমরা কয়েকটি বিন্দু নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, এটা আমরা x এর মান নিলাম, এটা y নিলাম। তাহলে x এর মান যদি আমরা 0 গ্রহণ করি, তাহলে y এর মান কত আসতেছে আমাদের 4। x এর মান যদি আমরা +4 গ্রহণ করি, তাহলে y এর মান কত আসবে, +4 যদি তুমি এখানে নাও তাহলে এটা কত আসবে 0। আমরা যদি -4 গ্রহণ করি যেহেতু পরম মান, তাহলে সেটাও কত আমাদের কত 0। তো মোটামুটি আমরা বেশি এখানে ব্যস্ত থাকবো না, এই 3টা পয়েন্টই আমরা কিন্তু সহজ সরল ভাবে অতি সুন্দরভাবে এই ছবিটা এঁকে নিতে পারবো। দেখো আমি কি কাজ করেছি, কেন 0 কে চুজ করেছি। 0 চুজ করলে এটা তো কত ইজিলি 4 পেয়ে যাচ্ছে। 4 কে কেন চুজ করলাম, তুমি অন্য কিছুকেও চুজ করতে পারো। যদি 3 চুজ করো তাহলে 3 - 4 কত আসবে তোমার, 3 - 4 আর তোমার অন্য মান চলে আসবে। অ্যাকচুয়ালি আমার তো x অক্ষের সাথে তার ছেদটা দরকার, সেই কারণে x অক্ষের উপরে কত y = 0, সেই কারণে আমি y কে 0 বানানোর চেষ্টা করেছি। তাহলে 0 ধরলে তুমি অন্যভাবেও হিসাব করতে পারো, y কে 0 ধরেও হিসাব করতে পারো এবং এই মানগুলো পাবা। আমি 4 ধরেছি, 4 ধরলে y এর মান 0 হয়, 4 - 4 0 -4 0। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যেভাবেই বোঝো না কেন এটার চিত্র আঁকতে হবে। ক্যালকুলেশনটা তোমরা y কে 0 ধরেও x এর মান বের করে নিতে পারো, অথবা x এর মান গেস করে বসাই দিতে পারো। এখন আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি। দেখো, এই যে আমরা এটা দিলাম, এটা মূল বিন্দু, আমরা পয়েন্ট দিলাম 1 2 3 4, তারপরে 1 2 3 4 5 6 7 8 চলবে, এটা গ্রাফ 3 4। ওকে, আমরা আরো নিলাম। তো আমরা এই 3টা পয়েন্ট বসাতে চেয়েছি, আগে এই পয়েন্টটাকে আমরা বসাতে চাই 0 4।
04 পয়েন্ট কোথায় চলে আসতেছে 1 2 3 4 এইখানে, আর 04 এখান থেকে তো 40 তাহলে 1 2 এই পয়েন্টটা কিন্তু আমাদের চলে আসলো 04 40 আমরা বসাতে যাচ্ছি 1 2 3 কত 4, তাহলে এই পয়েন্ট, তাহলে এটা হলো আমাদের 4,0। তার মানে একটি কম্পোনেন্ট এখান থেকে আমাদের এদিকে চলে যাবে, আরেকটি হচ্ছে -4, তাহলে -1 2 3 4 এখানে একটি চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এই অংশটাকে কানেক্ট করে দিই। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্নের সাথে আমরা মিল করে নেই, তাহলে আমরা এলাকা কোনটুকু পাচ্ছি এক্স অক্ষ এবং এই রেখাটি দ্বারা। তো এই রেখাটির 2 পার্টেড, যেহেতু এটা পরম মান ফাংশন, এটা 2 পার্টেড হয়ে গেছে, এই একটি পার্ট, এই একটি পার্ট, আর কি হয়েছে আমাদের এক্স অক্ষ, এই হলো এক্স অক্ষ। তাহলে আবদ্ধ এলাকাটা হচ্ছে আমাদের এই পুরো এলাকাটা, ওকে, এই এলাকাটা, ওকে, পুরো এলাকা। এখন এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর মান কিন্তু নেগেটিভ চলে আসতেছে, এক্স এর মান নেগেটিভ, এই ক্ষেত্রে কিন্তু এক্স এর মান আমাদের নেগেটিভ, আর এই ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে আমাদের পজিটিভ, সেটাও খেয়াল করতে হবে। তাহলে আমাদের ফাংশনটা কি হয়েছে, 2 টাইপের হয়ে যাচ্ছে। যে এখন আমরা যেহেতু এদিকে ফাংশনের চেয়ে এদিকে হবে এক্স এর মান নেগেটিভ, অর্থাৎ এক্স লেস দ্যান 0, আর এটা হলো এক্স কি এদিকে, এখান থেকে এক্স এর মান ওইদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে আমাদের ফাংশনটা কি হয়, যে ওয়াই ইকুয়াল দাঁড়াচ্ছে 4 মাইনাস এক্স যখন আমাদের এক্স এর মান হবে পজিটিভ, আর ওয়াই ইকুয়াল হবে 4 -4 যখন এক্স এর মান, আমরা এখানে ইকুয়ালটা গ্রহণ করলাম, এটা হলো নেগেটিভ, ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকের মনে হয় এই জায়গাটি একটু প্রবলেম করতেছে। কেন প্রবলেম করতেছে আমি জানি না, তারপরে আমার মনে হচ্ছে যে এটা তোমাদের জন্য একটি প্রবলেমেটিক ম্যাটার, ওকে। আচ্ছা, আমরা পরম মানের যে সংজ্ঞাটা শিখেছি সেটা কি জিনিস ছিল সেটা একটি দেখি। পরম মানটা ছিল যে এই পরম মানের ভ্যালু, এটা এক্স থাকলে এক্সই হবে যখন এক্স এর মান হলো গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর এই যে নেগেটিভ দিয়ে লিখতে, নেগেটিভ মানে কি, এর ইনার নেগেটিভ অ্যান্ড আউটার নেগেটিভ দুইটা মিলেই কিন্তু পজিটিভ ভ্যালুই প্রদান করবে, অর্থাৎ এক্স এর মানটা আগে থেকেই নেগেটিভ। তো নেগেটিভকে পজিটিভ করার জন্য আরেকটি নেগেটিভের প্রয়োজন হয়, সেই কারণে এভাবে লেখা হয়, ওকে। তা এটা হয় তখন যদি এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা যদি এটা কনভার্ট করে নেই, তাহলে কিন্তু আমাদের ফাংশনের চেহারাটা এইরকম দাঁড়ায়, একটি হচ্ছে এই টাইপের আর একটি হচ্ছে এই টাইপের। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনের এই চিত্র আর এই যে ফাংশনটা, অর্থাৎ এদিকে কাজ করবে, এদিকে হবে y ইকুয়াল 4 প্লাস এক্স, আর এদিকে কাজ করবে y ইকুয়াল 4 মাইনাস এক্স, ওকে। এই হলো দুই পাশে। এখন আরেকটি বিষয় হচ্ছে আমাদের লিমিট কত থেকে শুরু হবে। তো লিমিট কত থেকে শুরু হবে সেটা আমরা ওই জিনিসটার, ওইটাই কিন্তু আমাদের মূল বিষয়, ভালো করে লক্ষ্য করো, ওই জিনিসটাই মূল বিষয়। তাহলে আমি শুরু করব কোথায়, আমার শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, অর্থাৎ এই পয়েন্টটা আমাদের কত ছিল, এইটা হলো -4,0। তাহলে -4 থেকে একটি যদি আমি রেখা ইমাজিন করি, সূত্রের সাথে মেলানোর জন্য, দিস ইজ আমি এই রেখাটায়, তাহলে এইটা হচ্ছে x ইকুয়াল -4 রেখা, আর এখানে যদি আরেকটি রেখা যদি ইমাজিন করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কত হচ্ছে, এইখানে একটা রেখা ইমাজিন করলাম, এটা কত রেখা, x ইকুয়াল 4 রেখা। তার মানে আমাদের ক্ষেত্রফলটা শুরু হয়েছে x ইকুয়াল -4 এ আর শেষ হয়েছে x ইকুয়াল +4 এ। বাট এখানে একটা বিষয় আছে যে ফাংশনটার চেহারা কিন্তু পরম মান ফাংশন হওয়ার কারণে এখানে একরকম হলো, ওখানে আরেক রকম হলো। সেই কারণে আমরা লিমিটটাকে কন্টিনিউ না করে লিমিটটাকে আমরা ব্রেক করে নেব, অর্থাৎ আমরা -4 থেকে আগে এখানে চলে যাই। এই রেখাটি কত, এই রেখাটি কত, এই রেখাটি হচ্ছে
এই রেখাটা মানে তো হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইকুয়াল 0 রেখা। খেয়াল করো, ওয়াই অক্ষ মিন্স এটা ওয়াই অক্ষ, আমরা এটা এক্স অক্ষ দিয়েছি, এটাকে ওয়াই অক্ষ দিয়েছি। তা ওয়াই অক্ষ মিন্স এক্স ইকুয়াল 0 রেখা। তাহলে আমরা -4 থেকে +4 অবশ্যই যাব, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা একটু থেমে থেমে যাই। আমরা -4 থেকে আগে 0-তে যাব, 0 থেকে আবার কি যাব, +4-এ চলে যাব। ওকে, -4 থেকে 0, 0 থেকে +4। এমন হয় না যে আমরা এখান থেকে রংপুরে যেতে চাই, কিন্তু একটানা না গিয়ে ধরো যে আমরা যমুনা সেতু পর্যন্ত একভাবে গেলাম, ওখান থেকে আবার অন্য ট্রান্সপোর্টে আমরা চলে গেলাম, এই হলো বিষয়। সেই কারণেই আমরা -4 থেকে 0-তে যাব আর 0 থেকে 4-এ চলে যাব। তাহলে আমরা এখন ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি প্রিয় শিক্ষার্থী। ক্ষেত্রফল আমাদের কি কি হলো দেখো তোমরা, আর ফাংশনটা কিন্তু আমরা ইতোমধ্যেই তোমাদেরকে বলে দিয়েছি। এইটুকু অংশ হলো আমাদের ছবি আঁকার জন্য, আর এইটুকু অংশ হলো যেহেতু পরম মান ফাংশন, তার ক্যারেক্টার অনুযায়ী নেগেটিভ হলে ফাংশনটার চেহারা কেমন হয় আর পজিটিভ হলে ফাংশনটার চেহারা কেমন হয় সেটা বলতে চেয়েছি। তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল এ দিস ইকুয়ালস, আমরা দিচ্ছি -4 থেকে -4 রেখা থেকে, যে -4 রেখা থেকে শুরু হয়ে আমরা 0-তে যাব, সেক্ষেত্রে আমাদের ফাংশন কত চলে যাব, যে ওয়াই একবারে আমরা লিখে ফেলি কত, 4x 4 + x dx, আর প্লাস -4 থেকে 4-এ গেলাম, 0-তে গেলাম, এবার 0 থেকে +4-এ চলে গেলাম। দেখো আমাদের কিন্তু কন্টিনিউশন রইলো, -4 থেকে 0, 0 থেকে আবার 4, এবং 0 থেকে 4 মানে কি, এক্স এর ভ্যালুগুলো পজিটিভ, তাহলে পজিটিভ হলো এইদিকে, আমি সেটা বলেছি, এই যে এই রেখা থেকে এইদিকে হলো এক্স এর মান পজিটিভ। তাহলে পজিটিভের জন্য ফাংশনের চেহারাটা হয়েছে 4 - x দিস ইজ dx। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই অঙ্কটার একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা সেই অংশটা নিশ্চয়ই সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা বুঝতে পেরেছ। তো এখন বিষয়টি আমাদের জন্য সহজ, আমরা এই কাজটি করব। তাহলে 4 dx, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন x চলে আসবে, আর এটার ইন্টিগ্রেশন চলে আসবে আমাদের x²/2। তাহলে আমরা লিমিট এখানে দেখালাম -4 to 0। একইভাবে আমাদের এটার কত আসবে, এটা 4 তো অ্যাকচুয়ালি সহগ dx এসে তার, অর্থাৎ আমরা এই বিষয়টা জানি যে dx মানে কত, আমরা x⁻0 dx ধরে কাজটি করি, এটার জন্য আসে x⁻0 + 1 / 0 + 1, তার মানে রেজাল্ট হলো x। সেই x এর কথা বলছি তোমাদের, x আর মাইনাস এটার কত, x²/2। তো দিস ইজ, আমি বলতে চাচ্ছি যে পরম মানের যে ফাংশনগুলো সেটা অবশ্যই তোমরা 2 পার্ট করবা, একটা পজিটিভ অংশ, একটা নেগেটিভ অংশ। ওকে, তা পজিটিভ অংশ নেগেটিভ অংশ আমরা এখানে আলাদা করেছি। এখন তোমরা লিমিটগুলো বসাও। তাহলে আমাদের এখানে কত আসতেছে, 4 × -4, প্রথমে আমরা 0 বসাবো, 4 × 0 + 0 টু মাইনাস, তারপরে কত আসবে, -4 × -4। এই যে আমি কিন্তু এটা সূত্রের মাইনাস, আর এটা হলো এক্স এর ভ্যালু মাইনাস। খেয়াল রাখো, গোলমাল করার কোনো কারণ নাই, গোলমাল করার কোনো সুযোগও নাই। ওকে, দিস ইজ, এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হলো আমাদের 4 বসাও, 4 × 4 -4²/2 মাইনাস 0 বসালে তো কত, 4 × 0 -0/2। ওকে, তাহলে এখন তোমরা হিসাব দাও, এটার হিসাব করে লাভ নেই। তাহলে কত আসতেছে আমাদের, 16, তার মানে 16 মাইনাস এখানে কত আসলো, 16/2 প্লাস কত আসলো, 16 মাইনাস কত আসবে আমাদের, 16/2। ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে 16 আমাদের কত, 32 - 8 - 8, তার মানে 16 বর্গ একক।
ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে একটি অঙ্ক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আমরা সমাধান করলাম। কত মিনিট? 15 মিনিট আছে। তাহলে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা করলাম, আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শুরু করব। এই ধরনের বিষয়গুলোকে তোমরা শক্ত হাতে নিশ্চয়ই সমাধান করবা। আমি এখন অন্য একটি বিষয় তোমাদের সামনে নিয়ে আসতেছি, সেটা দেখো। সেই প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেকগুলো প্রবলেম সমাধান করতে পারবো। ওকে, এবার আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি একটি প্রশ্ন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্ত দ্বারা আবদ্ধ, এত বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্নগুলো প্রথম দেখে দেখে অপরিচিত মনে হবে, কিন্তু আমাদেরকে ওই যে পাশে আমি ছবি এঁকে রেখেছি সবসময় আমাদের পরিচিত ফরম্যাটে আনতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কাজগুলো দক্ষতার সহিত করতে পারবো না, আমরা ভ্রান্তির মধ্যে থেকে যাব। ওকে, তো এই অঙ্কটা আমরা করতে চাই, দেখো। আর অনেকে কিন্তু ভুল বোঝে যে এই বৃত্তের ক্ষেত্রফল তাহলে অটো সূত্র দিয়ে করে দিই স্যারেরা পূর্ণ মার্কস দিয়ে দেবে, তা না। এটা যেহেতু ক্যালকুলাস, তোমাকে ক্যালকুলাস পদ্ধতির সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে, কেননা তোমরা ভবিষ্যতে অনেক বড় বড় কাজ করবা। যে এমন যদি একটি তোমাকে রেখা দেওয়া হয়, যে এই টাইপের একটি রেখা দেওয়া হলো, তো এটা তো একটি বক্ররেখা, তাহলে তুমি কি করবা? এটা কিন্তু নর্মাল কোনো, আমি যদি এরকম একটি দিয়ে দিই, যে এরকম একটি অক্ষ দিলাম, এই মাঝখানের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করো, এইটা। ওকে, তাহলে এইটা কিন্তু তোমরা নর্মাল সূত্র দিয়ে করতে পারবা না। ওকে, এটা ক্যালকুলাস দিয়ে তুমি ইজিলি করতে পারবা, কিন্তু নর্মাল সূত্র দিয়ে এটা করা যাবে না। সেই কারণেই আমরা তোমাদেরকে ক্যালকুলাস পদ্ধতির সাথে পরিচয় করে দিচ্ছি, যাতে তোমরা ভবিষ্যতে জটিল জটিল প্রবলেমগুলো সমাধান করতে পারো। সুতরাং পরীক্ষায় প্রশ্ন যেভাবেই থাক, যেহেতু এটা ইন্টিগ্রেশনের প্রশ্ন, তোমাদের ক্যালকুলাস পদ্ধতি ব্যবহার করতে হবে। এখন আমরা এই বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে আমরা লিখি যে প্রদত্ত বৃত্তের কত সমীকরণ আমাদের কত আসছে, দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। যে কোনো কিছুই থাক না কেন, এই অংশে আমাদেরকে ছবিটা ডিজাইন করতেই হবে। তো ছবি ডিজাইন করতে গেলে, বৃত্তের ছবি ডিজাইন করতে গেলে হোয়াট উই নিড, আমাদের প্রয়োজন কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো সে কথাটা আমরা বলে নেই। যার কেন্দ্র কত আমাদের হলো, কেন্দ্র হলো 0 0, এবং ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে এ, ব্যাসার্ধ সমান এ। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি এটা একটা মডেল প্রবলেম হিসেবে নিয়ে নিলাম। তোমরা যদি অঙ্ক এখন এরপরে আমার প্রবলেম শেষ করার পরে তোমরা যদি এটা করো, ওকে, তার মানে এটা তুমি করতে পারবা। তারপরে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, তার মানে এটা মানে কি? এটা মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। যারা এটা পারবে, এগুলো হাজার হাজার আসুক না কেন, ডাটা চেঞ্জ করে, কোনো সমস্যা না। এখন আমরা এই কাজটি করতে চাই। তো প্রথমে একটা ছবি অঙ্কন করে ফেলি। এটা একটি বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে, তো আমরা সেই কাজটি করে নেই। ওকে, এক্স প্রাইম ওয়াই এন্ড ওয়াই প্রাইম, এটা মূল বিন্দু, 0 0 বিন্দু দিলাম। আর ব্যাসার্ধ আমরা এ একক একটা আনুমানিক ভাবে কেটে নিলাম, দিস ইজ এ। চতুর্দিকে কেটে নেই। ওকে, মোটামুটি এখন এটা দিয়ে আমরা, আমাদের হাতে যদি কম্পাস থাকতো তাহলে আমরা বৃত্ত করে নিতাম। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা একটি বৃত্ত এঁকে নিলাম।
ওকে, আচ্ছা, মোটামুটি আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু আমরা সেই মূল ফর্মুলার বাইরে যেতে চাই না, আমরা সেটার সাথেই থাকতে চাই। তো দেখো এখানে বৃত্তটা কিন্তু সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। তো আমরা যদি যে কোনো একটি অংশের ক্ষেত্রফল বের করতে পারি এবং সেই অংশকে 4 দিয়ে গুণ দিলেই আমাদের কিন্তু পুরো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাই। আর সে কথাটি কেন বললাম, আমাদের তো অরিজিনাল সূত্রের সাথেই ম্যাচিং করতে হবে। তো এই অংশটাকে আমরা ম্যাচিং করে নিতে পারি। এই অংশটিকে, এই অংশটা তোমরা দেখো, এই অংশটা, ওকে, এই অংশটা। তো এই অংশটার যদি আমি ক্ষেত্রফল, এই অংশটার সূত্রের সাথে আমি সহজেই ম্যাচিং করে নিতে পারছি। এই অংশটার ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে এই অংশটাকে 4 দিয়ে গুণ দিলেই আমার পুরো বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে। ওকে, এখন ম্যাচিং এ চলে আসি ওই সূত্রের সাথে। তাহলে এখানে শুরু কত, এই রেখাটা কিন্তু এ, এই দূরত্বটা কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এ। ওকে, তাহলে ম্যাচিং করার হচ্ছে যে আমি এখানে একটি, এই রেখাটা থেকে শুরু করব, এই রেখাটা থেকে শুরু, এটা হলো আমাদের x = 0 রেখা। ওকে, আর এইখানে আমি একটি রেখা ইমাজিন করব। ওকে, এখানে একটি রেখা ইমাজিন করব। তাহলে এটা কত, এই পয়েন্টটা কত, এটা হলো a0 পয়েন্ট। তাহলে আর এই রেখাটা হচ্ছে x = a রেখা। যেহেতু এটা y অক্ষের আমি প্যারালাল রাখলাম, কত, a দূরত্বে প্যারালাল রাখলাম, সেই কারণে এটা। এখন সূত্রের সাথে তুমি ম্যাচিং করো, দিস ইজ y = fx, এটা হলো y = fx বক্ররেখা। ওকে, y = fx বক্ররেখা, x = a রেখা, ওই যে সূত্রের x = a রেখা, x = b রেখা, ওই যে x = b রেখা। তাহলে সূত্রের সাথে আমাদের ম্যাচিং হয়ে গেল, এই কাজটি আমরা করলাম। তাহলে এখানে সীমা, আমরা সীমার কথা বলে দিই। সীমা হচ্ছে x = 0 আর x = কত, a। এখন ফাংশন কি, ফাংশন y তো হলো ফাংশন, তো ফাংশন তোমাকে এটাই এখান থেকেই বের করে নিতে হবে। এখন আমাদের কত, x² + y² = কত, a²। এখান থেকে আমরা ফাংশনটা y এর ডিজাইনটা করে নেই, a² - কত, x², therefore y = √a² - x²। হ্যাঁ, এখানে অনেকে প্লাস মাইনাসের কথা বলে যে আমি শুধুই প্লাসটা নিচ্ছি কেন, শুধু মাইনাসটা, প্লাস অংশটা এটা, এদিকে মাইনাস অংশ চলে আসবে। তো আমরা যেহেতু পজিটিভ অংশটা দিয়ে কাজ করব, সেই কারণেই আমরা নেগেটিভটা এখানে লিখি নাই। ওকে, এখানে লিখে দিই যে এখানে বৃত্তটি কি সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বৃত্তটি সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। আমি এদিকে উপরে লিখলাম, অতএব নির্ণেয় ক্ষেত্রফল a = আমাদের, হ্যাঁ, এখানে আমাদের ওই এলাকাটুকুর ক্ষেত্রফল হচ্ছে 0 থেকে a, লিমিট আমরা বলে দিয়েছি। আর সূত্র হলো y কত, dx। এখন বৃত্তটা যেহেতু কত 4 ভাগে বিভক্ত হয়েছে, আমরা তার 1/4 ক্ষেত্রফল নির্ণয় করতেছি। সুতরাং পুরো ক্ষেত্রফল পেতে গেলে আমাদেরকে 4 দিয়ে গুণ দিতে হবে। এই যে 4 মাল্টিপ্লাই করে দিলাম। তো এখন দেখো যে 4 × 0 to a, y মানে কত, আমাদের কত, √, কত, a² - x² dx। এখন এটা যত দ্রুত আমরা সমাধান করতে পারবো, তত তাড়াতাড়ি ক্ষেত্রফল পেয়ে যাব। আর তোমরা ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন শিখছো, সেই ত্রিকোণমিতিক সাবস্টিটিউশনের আমাদেরকে হেল্প নিতে হবে। আর ত্রিকোণমিতিক সাবস্টিটিউশনের যদি আমরা হেল্পটা নেই, তাহলে আমরা x এর মান পুট করে দেই। এখানে আমি উল্লেখ করে দিচ্ছি x এর মান যে আমরা ধরি, তোমরা সাইটে লেখো, আমি ওই জায়গাটা নষ্ট করতে চাই না। তাহলে ধরি x = a sin θ, আমি ধরলাম a sin θ। ধরলে আমাদের থিটার মান কত আসবে, θ = sin inverse x/a চলে আসবে। আচ্ছা, আর লিমিট, এখানে যেহেতু এই কাজটা আমি পরে করি, এখানে আমরা নির্ণয় করে ফেলি কত, অন্তরক করে নাও,
dx ইকুয়াল a cos থিটা অ্যান্ড d থিটা, আর অন্তরক তোমরা নির্ণয় করো। ঠিক আছে, অন্তরক নির্ণয় করলে কিন্তু তোমাদের সূত্রটা যাবে এদের পাশে আমি দিলাম, অর্থাৎ থিটা ইকুয়াল কত সাইন ইনভার্স x বাই a। তাহলে এখন তোমরা যখন তখন দিয়ে করে নাও, যখন x এর মান 0 তখন কত হয়, তখন থিটা ইকুয়াল 0 বসাইলে 0ই পাচ্ছ, আর যখন x ইকুয়াল a তখন তুমি কত পাবা, থিটা ইকুয়াল বসাও। থিটা ইকুয়াল বসালে কত হবে, সাইন ইনভার্স a বাই a, তার মানে কত সাইন ইনভার্স 1, তার মানে কত পাই বাই কত 2 চলে আসবে। তাহলে আমরা লিমিট পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী, আর লিমিট পেয়ে গেলাম 0 টু কত 0 টু পাই বাই 2, আর এটা পেলাম আমরা a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা। dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো a cos থিটা অ্যান্ড d থিটা। তাহলে এটা আমাদের আসলে 4 0 টু পাই বাই 2, a স্কয়ার যদি আমরা কমন নিয়ে বের করে নেই তাহলে a, আর রুট ওভার কত হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু a কত cos থিটা d থিটা। আমি তোমাদের একটু টাইম নিয়ে করাই দিচ্ছি। আর 0 টু পাই বাই 2 a কত হবে আমাদের a স্কয়ার, এখানে আসবে cos থিটা, আর এখানে আছে আমাদের cos থিটা। ভালো করে লক্ষ্য করো, ক্যালকুলেশন ইজ ইজি। তো এখন আমি একটা সূত্র করার জন্য এখান থেকে একটা 2 এর হেল্প নিচ্ছি, a স্কয়ারটাকে বাইরে আনছি আর একটা 2 কে ভেতরে নিয়েছি, 2 cos স্কয়ার থিটা d থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি যে সাইন কসের ইন্টিগ্রেশনের যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে স্কয়ারের ক্ষেত্রে একঘাত করে নিতে হবে আমাদের। স্কয়ারের ক্ষেত্রে আমাদের একঘাত, এটাকে আমরা সূত্র দিলাম সেই 1 প্লাস কত cos 2 থিটা অ্যান্ড d থিটা। ওকে, তো আমরা আবার উপরে চলে আসি, এখান থেকে আমরা উপরে চলে আসলাম, চলে এসে এখন আমরা ক্যালকুলেশন দিলাম 2a স্কয়ার, আর এটা কত হলো আমরা আলাদা করে নিলাম। ওকে, এই কাজটুকু করে নেই, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, ভালো করে লেখো 0 টু পাই বাই 2, এটা আমাদের d থিটা প্লাস 0 টু পাই বাই 2, এটা কত হলো আমাদের সাইন cos 2 থিটা অ্যান্ড d থিটা। প্রিয় শিক্ষার্থী, তো এখন আমরা ইন্টিগ্রেট করে ফেলি। ইন্টিগ্রেট করে ফেললে এই ক্ষেত্রে আমাদের কত হবে, এখানে একটু ব্র্যাকেট জনিত সমস্যা হয়ে গেল, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। থিটার ভ্যালু আমরা কত পাচ্ছি 0 টু পাই বাই 2, প্লাস এইখানে আমরা কত পাচ্ছি সাইন 2 থিটা বাই 2, আর এইখানে আমরা কত দিলাম 0 টু পাই বাই 2 অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে বিষয়টি তোমরা দেখো, এখন 2a স্কয়ার আমি এটার মান বসাই দিচ্ছি পাই বাই 2 মাইনাস 0, প্লাস এখানে তোমরা বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে হাফ ইন্টু সাইন কত হচ্ছে আমাদের, সাইন যেহেতু হয়েছে এটা আমাদের কত কত চলে আসতেছে, সাইন হাফটা থাকলো সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস হাফ কত সাইন কত আসবে 0 চলে আসবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের কত আসতেছে টোয়াইস a স্কয়ার, এটা কত পাই বাই 2 মাইনাস 0 প্লাস হাফ ইন্টু 2 টু কাটা পাই, সাইন পাই এর মান 0 মাইনাস হাফ ইন্টু সাইন 0 এর মান 0, তার মানে আমরা ওখান থেকে তেমন কিছুই পেলাম না প্রিয় শিক্ষার্থী। তার মানে 2a স্কয়ার ইন্টু পাই বাই 2, তার মানে হলো 2 টু কাটা গেল পাই a স্কয়ার বর্গ একক। ওকে, এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো আমি
আর তোমরা কিন্তু এই জ্ঞানটিকে কাজে লাগিয়ে বৃত্তের সমীকরণ, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। তো এখন শীতকালীন ছুটি হয়ে গেল, তো তোমরা শীতকালে সবাই আরো বেশি করে ভালো থাকো। তবে ভালো থাকার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাবে অবশ্যই। আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমরা অন্য প্রবলেমগুলো সমাধান করো। সেই সাথে যদি কোনো আরো প্রবলেম হয় মনে হয় তাহলে কন্ট্যাক্ট তোমরা করবা অনলাইনে। আর উদাহরণ দেখে বইয়ে উদাহরণ দেওয়া আছে, সেখান থেকেও তোমরা কিছু হেল্প নিয়ে তোমরা বাকিগুলো সমাধান করতে পারবা। তো সবার প্রতি আবারও শুভকামনা এবং সবার ভালো থাকা, ভালো লাগা ইত্যাদি সবকিছু কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।